নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, গ্রাম শহর ভেদাভেদ নয়, রং ভেদে শহরে চলবে টোটো, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কিছুদিন আগে চূড়ান্তভাবে এই ঘোষণা করেছে রায়গঞ্জ পৌরসভা। এরই মধ্যে বুধবার টোটো নিয়ে বিপত্তি তৈরি হলো রায়গঞ্জে। রায়গঞ্জ পৌরসভা পক্ষ থেকে শহরে দেবীনগর কালীবাড়ি এলাকায় চেকিং পয়েন্ট করা হয়। সেখানে যাদের রেজিস্ট্রেশন নেই তাদেরকে আটকানো হয়, আর এর জেরে ক্ষুব্ধ হয়ে পড়ে রেজিস্ট্রেশন বিহীন বেশ কিছু টোটো চালক। ওই টোটো চালকরা অভিযোগ করেছেন, গ্রামের টোটো শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন চললে তাদের পথে বসতে হবে। এখানে ভিতরে যেতে দিচ্ছে না আমাদের। কোথায় ভিতরে বলে? টাউনের ভিতরে। কি বলছে? গ্রামের টোটোকে যেতে দিবে না বলে। তাহলে কি সমস্যা কি হচ্ছে? সমস্যা এখন আমাদের চালাতে হবে, আমরা বন্ধন নিয়েছি সবাই, না চালালে আমরা চলবো কি করে? আমাদের চলতে হবে। এখন বন্ধন অফিসে আমার বাড়িতে বসে থাকবো, আমরা কী করবো? বাবা মা অসুস্থ, বাবা মাকে চিকিৎসা করাতে হচ্ছে, সবাইকে চিকিৎসা করাতে হবে। ছোটো ছোটো বাচ্চা আছে, না চালালে আমরা কী করবো? স্কুলে কী করে দেবো? প্রাইভেট কী করে দেবো? 300 টাকা 400 টাকা কামাচ্ছি আমরা। কি চাচ্ছেন কি আপনারা? আমরা টোটো চালাবো, যেভাবে চলতে চলো, আগে যেভাবে চলছিল ওইভাবে চলো। রাস্তাঘাট বড় করো, রাস্তাঘাট 20 বছর আগে ওইভাবে রাস্তা আছে, এখনও এইভাবে রাস্তা আছে। এখন রাস্তাঘাট বড় করো, সব রাস্তা বড় করো, ফুটপাতের দোকানগুলো সরাই, একটু জায়গাটা বাড়ায় তো। লোক গাড়িগুলো লাগাচ্ছে আবার ফুটপাতের রাস্তা বড় হয়ে যাবে, আবার ফুটপাতের জায়গা এগুলো করে দিলে তাহলে যানজটটা কম হবে, যানজট কম হবে, আমরা টোটো চালাতে পারবো। নিয়ে আসলাম আমি গ্রাম থেকে, দুজন নিয়ে আসলাম এখানে, আবার যেতে দিচ্ছে না এই কালীবাড়িতে। তারপরে বলছে যে টাউনে টোটো চলবে, তোমরা চলতে পারো না, তোমরা পঞ্চায়েতে যাও, তোমার যদি ইটাহারে হয়ে থাকে তাহলে ইটাহারে চালাতে পারবা। আর একটা দিচ্ছে বলে কাঠ একটা, সেটা তো আমি জানি না, বিশেষ একটা হঠাৎ করে আজকে বন্ধ করছে। যে এবার যে আমরা কিস্তির উপরে বন্ধন, কিস্তির উপরে গাড়ি সব নিয়েছি, আমরা কী করে চলবো? আপনি বলুন স্যার, আমাদের পেট চলবে? এই তো আমাদের এমনি বউ বাচ্চা চলে না, 400 500 300 আমাদের কামাই হয় টাউনে। আর এইরকম অত্যাচার করলে কী করে চলা যায়? টাউনের লোক, তার সঙ্গে সিভিক পুলিশ সবাই আছে, আমরা কী করবো স্যার? আপনারা আমাদের উপায় করে দেন, নাহলে তো আমরাও তো একটা যে কোনো ডিসিশন করবো যে গ্রামের লোক আমরা ঢুকতে দেবো না, আর টাউনের লোক যেন ঢুকতে না পারে, কারণ মাস্টারকেও বন্ধ করে দেবো। আমাদের এটা ক্ষমতা আছে, কারণ আমরা সবাই মিলে করবো, কারণ আমাদের পেটের জন্য। কিন্তু তাদের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, তিনি আমাদের টেলিফোনে জানিয়েছেন, গ্রাম শহরের টোটোতে আর কোনো ভেদাভেদ নেই, আদতে যারা রেজিস্ট্রেশন করেনি তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে। পৌরসভা পক্ষ থেকে নির্দিষ্ট নিয়মাবলী ঘোষণা করা হয়েছে, গ্রামের টোটোকে নির্দিষ্ট পঞ্চায়েতে অবশ্য রেজিস্ট্রেশন করাতে হবে। সন্দীপবাবু, আজকে বেশ কয়েকটি জায়গায় চেকিং পয়েন্ট করা হয়েছে, টোটো চালকেরা তারা বলছে যে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছে। বিষয়টা ঠিক কি হয়েছে? ভুল কথা, মিথ্যা কথা বলছে, মিথ্যাচারকে হাতিয়ার করে ওরা রাজনীতি করতে চাইছে, এটা মিথ্যা কথা। আমরা রং, কালার এবং রেজিস্ট্রেশনের ভিত্তিতেই শহরে টোটো ঢুকতে দেবো। উইদাউট রেজিস্ট্রেশন কোনো গাড়ি শহরে ঢুকতে পারবে না। তারা গ্রামীণ এলাকাতে গ্রামীণ পঞ্চায়েতের কাছে রেজিস্ট্রেশন করে আসতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে আর কালার করতে হবে। আজকে ধরুন বুধবার সবুজ কালার চলবে, সোম বুধ শুক্র সবুজ কালারের গাড়ি চলবে, আর মঙ্গল বৃহস্পতি রবি নীল কালারের গাড়ি চলবে। এটাই হচ্ছে সিস্টেম। আর রেজিস্ট্রেশন মাস্ট, উইদাউট রেজিস্ট্রেশনে কোনো গাড়ি চলবে না, সে শহরেরই হোক আর গ্রামেরই হোক। গ্রাম শহর বলে কোনো ভেদাভেদ নেই, নেই কোনো গ্রাম শহর বলে কোনো ভেদাভেদ নেই। এটা হচ্ছে মূল কথা। শহরের টোটো গ্রামে যেতে পারবে, গ্রামের টোটো শহরে আসতে পারবে, কিন্তু তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাদের কালার কোড থাকতে হবে। কালার আচ্ছা, সবুজ কালার হলে সোম বুধ শুক্র চলবে, আর নীল কালার হলে মঙ্গল বৃহস্পতি রবি চলবে। শনিবার ফ্রি, যে কোনো কালার চলতে পারবে। রাত্রি 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ফ্রি, যে কোনো কালারের গাড়ি যে কোনো সময় চলতে পারবে, রাত্রি 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ সন্দীপবাবু, আমাদের সঙ্গে থাকবার জন্য। থ্যাংক ইউ। ভাড়া নিয়ে বচসা জের প্রকাশ্য দিনের বেলায় শহরের বুকে টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকায়, একেবারে মূল রাস্তার উপরে। ঘটনা জেরে চরম উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকায়। আক্রান্ত টোটো চালকের নাম খোকন সরকার, তাকে 3 জন যুবক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খোকনবাবু জানিয়েছেন, রায়গঞ্জে দেবীনগর পোস্ট অফিস মোড় থেকে ভাড়া নিয়ে এসেছিলেন কলেজপাড়ায়। টোটো থেকে যাত্রী নামার পর ভাড়া নিয়ে শুরু হয় বচসা। খোকনবাবু জানিয়েছেন, তিনি আগেই বলেছিলেন 20 টাকা ভাড়া দিতে হবে, যদি যাত্রী তাতে রাজি নন। এ নিয়ে কথা কাটাকাটি হতে আচমকা 3 যুবক এসে তাকে বেধড়ক মারধর শুরু করে। টোটো ভাড়া নিয়ে আমি দেবীনগর থেকে নিয়ে আসছি, আমি বলছি যে এখানে একজনের 10 টাকা আসবে না, 20 টাকা ভাড়া দাও, ঠিক আছে, 50 টাকা 30 টাকা দিয়েছি। তো
বললাম যে 20 টাকা করে 10 টাকা আসে, আমরা দুর্গাপুর টাকা এইটা তো 10 টাকা বাস স্ট্যান্ড আসে, সেখানে তোমার এলাকার জন্য তো এখানে 10 টাকা আসতো না, এটুকু আমি বলছি। ঠিক আছে, তুমি যদি 10 টাকা দাম বলতাম আমি 10 টাকা দেবো, তাহলে আসতাম না। আচ্ছা এই বলে আমি তারা বললাম যে দাম মেরে বললাম যখন উঠবা নিতে উঠবা, এই বললাম 30 টাকা দিয়েছি, 40 টাকা ব্যাগ দিয়ে দিয়েছি, ব্যাগ দিয়ে আমি আগে ছেড়ে রাখতে সেটা ও আসে আমাকে বলে আমি গন্ধ আছি আমার সেই গন্ধ আছি, এরকম গলা ধরে মাত্র গলা যখন ধরছে তখন 3 জন আসে, 3 রাখা যে যেরকম পাশে ঘুষাইছে, তারপর ওখানে একটা ইট দিয়ে আমাকে মারতে দিয়েছে, ওখানে যাই দোকানে যে দোকানে সেটা মানে আমার মামা হয়, ও এসে ঠেকাতে বড় দাদা আমাদের আমার ছেলে আমার ভাগনা তারপর ও খাবে, তাও বলতে আমার ভাগনা মানে দোকানের পাশের দোকানটা বলতে আমার ভাগনা তাও মাইসে না, তাও হিন্দা মাঠে তখন আর 2 জন আসলো, আমার কাকে আসলো, তখন আছে। অন্যদিকে এই ঘটনার পর স্থানীয় মানুষজন প্রতিরোধ গড়ে তোলেন। স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল। তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, শহরের বুকে এমন নিরীহ টোটো চালককে মারধর করা উচিত নয়, এটা অত্যন্ত অন্যায় কাজ। আইন অনুযায়ী পুলিশ পদক্ষেপ নেবে। অন্যদিকে ঘটনাস্থল থেকে পুলিশ 3 জনকে আটক করেছে বলে জানা গিয়েছে। আমি হঠাৎ করে ফোন পেলাম যে একটা মারামারি হচ্ছে, তো আমরা তৎক্ষণাৎ দৌড়ে আসলাম। তো এসে দেখি একটা টোটো চালককে নির্মমভাবে মেরেছে কিছু যুবক। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই, পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে আসে এবং মারামারি কন্ট্রোল করে যারা মেরেছিল তাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। না এটা তো দেখুন, পেটের দায়ে ও টোটো চালায়, আর যে যুবকরা মেরেছে এটা সত্যি আমার চোখে খুবই অন্যায়। এইভাবে কোনোদিনই কোনো নিরীহ টোটো চালকের উপর অত্যাচার করা উচিত নয়। যারা করেছে, অন্যায় করেছে, আইনের মতো ব্যবস্থা নেবে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কৃষকরা তাদের একাধিক অভিযোগ নিয়ে উত্তর দিনাজপুর জেলা শাসকের দ্বারস্থ হলেন বুধবার। রায়গঞ্জ ব্লকের 4 নম্বর বিন্দুল গ্রাম পঞ্চায়েতে বহর, আগাবহর, মাননগর মৌজার কৃষকরা এদিন জেলা শাসকের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। তাদের প্রধান দাবি ছিল বহর মৌজার তারকাটার বেড়া সার্ভে লাইনে সরানো, বহর বিএসএফ ক্যাম্প থেকে কৈলাডাঙ্গি মোড় পর্যন্ত প্রায় 500 মিটার দৈর্ঘ্য। কৃষকরা জানিয়েছেন 1997-98 সালে ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া নির্মাণের জন্য জিরো লাইন থেকে 150 গজ দূর দিয়ে সার্ভে করা হয়েছিল। কিন্তু তারকাটার বেড়া নির্মাণের সময় পূর্ণিয়া টু দিনাজপুরগামী রাস্তা অর্থাৎ বহরবিন্দুলগামী একমাত্র রাস্তা পাশ দিয়ে তারকাটার বেড়া নির্মাণ করা হয়েছিল, যার ফলে তারকাটার ভেতরে বিপুল পরিমাণ জমি রয়ে গেছে। বাংলাদেশ সীমানা লাইন থেকে তারকাটার দূরত্ব 400 থেকে 500 মিটার। এর জেরে শতাধিক কৃষক পরিবার ভীষণ ক্ষতিগ্রস্ত। এর ফলে ভুট্টা এবং পাটের মতো অর্থকারী ফসল চাষ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এখানে আসছি আমরা ডিএম সাহেবের নিকট দরখাস্ত দিতে আজকে, এবং তৎসহ ভারতবর্ষের বিভিন্ন আধিকারিককেও আমরা আজকে দরখাস্ত সাবমিট করলাম। এই মর্মে আসছি যে আমাদের বহর মৌজা যে ফেন্সিং এবং ডিফেন্স রোড তৈরি হয়েছে, সেটা 1997-98 সালে ভারত বাংলাদেশ সীমানা থেকে 150 গজ দূর দিয়ে সার্ভেটা হয়েছিল। পরবর্তীকালে সেটাকে আমাদের বহর থেকে বিন্দুলগামী একমাত্র রাস্তা, তার উপর দিয়ে ডিফেন্স রোডটা তৈরি করে পরবর্তীকালে ফেন্সিং হয়। তারপরে আমরা বুঝতে পারি যে আমাদের কি দুর্গতি হলো। এখন প্রতিনিয়ত আমাদের যাতায়াতের সমস্যা। প্রায় জিরো লাইন থেকে এখন বর্তমান যে ফেন্সিং তার বা ডিফেন্স রোড, সেটার দূরত্ব প্রায় 500 থেকে 700 মিটার। আপনারা স্পটে গেলে সব বুঝতে পারবেন। যার ফলে আমরা ওইখানকার যে এলাকাবাসী প্রায় শতাধিক কৃষক যে ফেন্সিংয়ের উপরে যে জমি জায়গা, আমরা ঠিক চাষবাস করতে আমাদের ব্যাহত হচ্ছে। প্লাস বিশেষ করে যে অর্থকরী ফসল ভুট্টা এবং পাট, সেটা চাষ করতে পারছি না, কারণ যার ফলে আমরা অর্থনীতিকে দিন দিন গরিব থেকে গরিব হতে চলেছি। অন্যদিকে বিন্দুলগামী একমাত্র রাস্তা পাশ দিয়ে তারকাটায় বেড়া দেওয়ার ফলে কৃষকদের প্রতিনিয়ত ভীষণ সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে। যেমন প্রতিনিয়ত যাওয়া আসা করা, কিংবা গ্রামে যে কোনো অনুষ্ঠান বা বিয়ে হলে বিএসএফ এর অনুমতি নেওয়া, গাড়িতে কিংবা ভুটভুটিতে যে কোনো পণ্য সামগ্রী নিয়ে যাওয়া কিংবা বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রে অনুমতি নিতে হয়। এর থেকে মুক্তি চাইছেন কৃষকেরা। তারপর থেকে সমস্যা হয়েছে অনেক কিছু, যেমন আমাদের বর্ডারের ওইদিকে সপ্তাহে একদিন তার কাটা গেট বন্ধ রাখে, ওই দিনটা বেশি করে সুযোগ করা বাংলাদেশগুলো কাজে লাগায়। এর আগে আমরা 5 বিঘা জমি ডুবিয়ে দিয়েছে জলে, ওরা আচানক ভাবে পুকুর সেগুলো জলে ডুবিয়ে দিল, আমরা যেতে পারছি না, ওই দিনটা গেল। তারপরে এই যে ফসলগুলো ওই রবিবারের দিনটা ওরা ওই সুযোগটা কাজে লাগায়, ওই দিন ওরা ফসল কাটে কুটে নিয়ে যায়। হ্যাঁ, ওদের আমরা যেতে পারি না গেটে, এই সমস্যা। আরো সমস্যা আমাদের, যেমন সব থেকে এই মেন রাস্তা আমাদের ওইটাই, যেমন দূর থেকে কোনো মানুষজন বাইকে করে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে গেলে, বিশেষ করে বিএসএফ এর যা অত্যাচার আমাদের, সেখানে বাইকের হেলমেট ছাড়া যেতে দেয় না। তারপর ওনারা
নাম্বার নিয়ে নেয় মোটর সাইকেলের, যার জন্য আমাদের আত্মীয় স্বজনগুলো ওই রাস্তা দিয়ে যেতে চায় না। এটাই আমাদের মানে এরকম একটা দিন দিন বাড়তে চলেছে এই সমস্যাগুলো। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রিত নন উত্তর দিনাজপুরের কোনো প্রতিনিধি। সামাজিক মাধ্যমে এমন একটি পোস্ট করেছেন রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। তার এই পোস্ট ঘিরে রীতিমতো এখন শোরগোল পড়ে গিয়েছে। বেঙ্গল গ্লোবাল সামিটে উত্তর দিনাজপুরের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানো বিধায়ক আক্ষেপ প্রকাশ করে বলেছেন। এ নিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, সবার প্রথমে তিনি একজন বিজনেসম্যান, তারপর তিনি একজন পলিটিশিয়ান। একজন শিল্পপতি হিসেবে এটা সবার জন্য বেদনাদায়ক। পশ্চিমবঙ্গে এত বড় ইভেন্ট হচ্ছে যেখানে বিশ্বের 40টি দেশ অংশ নিয়েছে, সেখানে উত্তর দিনাজপুর থেকে একটি কার্ড ইস্যু করা হয়নি। প্রতি বছর এখানে 3 ধরনের কার্ড আসে, ব্লু, সিলভার এবং গোল্ড, কিন্তু এবারে কোনো ধরনেরই কার্ড আসেনি। না, অ্যাকচুয়ালি এটা ঠিক। প্রত্যেক বছর যেটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়, তো আমরা দেখেছি প্রত্যেক বছরই এখানে 3 ধরনের কার্ড আসতো, একটা ব্লু কার্ড, সিলভার কার্ড আর গোল্ড কার্ড। তো বিভিন্ন এন্টারপ্রেনাররা এখান থেকে আমরা যেতাম ওখানে এই গ্লোবাল সামিটে, আমরা সুযোগ পেতাম বাইরের থেকে, কেন বাইরের কান্ট্রি থেকে অনেক ডেলিগেটস আসেন। তো তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের দেশের মধ্যে কোন টেকনোলজি কী হিসাবে আপগ্রেডেশন হচ্ছে এই সম্বন্ধ, এইসব B2Bর মধ্যে আমরা জানতে পারি। তো এবার ন্যাচারালি আমি ডিএম স্যারকেও জিজ্ঞাসা করেছিলাম যে এবার কার্ডটা তো আমি পাইনি, আপনাদের কাছে এসেছে। তো উনিও খোঁজ নিয়ে বললেন না, কার্ডটা আসেনি। তো সামহাও কেন জানি না উত্তর দিনাজপুর এবার বঞ্চিত হলো। আজকে যদি এখানকার এন্টারপ্রেনাররা যদি যেতেন আর এই ধরনের একটা বড় মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো হতো। দেখুন, আমি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন কিংবা চেম্বার অফ কমার্স CI এর সাথে আমি যুক্ত রয়েছি। তো আসলে পরে ওখানে যখনই আমি যেতাম আমার কি এক্সপিরিয়েন্স সেগুলা আমি অ্যাসোসিয়েশনের সাথে নিশ্চিত শেয়ার করতাম। তাতে অনেকে হয়তো প্রভাবিত হয়ে কোনো না কোনো ইন্ডাস্ট্রিজের জন্য চিন্তা ভাবনা করতেন। এই ধরনের একটা পরিস্থিতি হতে পারতো। সেটা দুর্ভাগ্য যে এবার সেটা হলো না। এটা আমাদের জন্য একটু বেদনা দেয়। শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে এটা একটা মানে ভালো খবর নয়। কেননা এখান থেকে যদি ডেলিগেটস যেতেন তারা উদ্বুদ্ধ হয়ে হয়তো আরও কিছু ইন্ডাস্ট্রি যেখানে বসানোর পরিকল্পনা ওনারা করতে পারতেন। সেই জায়গা থেকে হয়তো খানিকটা আমরা পিছিয়ে গেলাম। অন্যদিকে চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, কৃষ্ণ কল্যাণী জেলার জন্য গর্বের শিল্পপতি, তাকে সামিটে আমন্ত্রণ জানানো হয়নি জন্য খারাপ লাগছে। দেখুন, এটা আমাদের জেলার ক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী একজন গর্বের শিল্পপতি, এন্টারপ্রেনার। উনি বরাবরই গর্বে। ওনার ঝুঁকি নেওয়ার সাহস, ওনার মানসিকতাটা আমাদের ছোট ছোট এন্টারপ্রেনারদের উৎসাহ করে। তো উনি একমাত্র আমাদের জেলার গোল্ড কার্ড হোল্ডার বা ডায়মন্ড কার্ড হোল্ডার। ইতিপূর্বে যে বিভিন্ন এই বিশ্ব বাণিজ্য সম্মেলনগুলো হতো সেখানে উনি গোল্ড কার্ড বা ডায়মন্ড হোল্ডার পেতেন। এই কার্ডটা ওনার কাছে আমি যতদূর জানি ওনাকে এটা হেডকোয়ার্টার থেকে ওনাকে ডিস্ট্রিবিউট করতো। ন্যাচারালি এটা আমাদের কাছে গর্বের থাকতো, আমাদের জেলা থেকে একজন হাজির হয়েছে, আমরা দেখতে পারতাম আমাদের জেলার একজন সামনে বসে আছে। তো সেটা এবার কী হয়েছে আমি জানি না। আমাদের কাছে তো সেটা খারাপ লাগছে, কারণ আমাদের ছোটো ছোটো এন্টারপ্রেনাররা উৎসাহ পায় ওনার কাছ থেকে। উনি আমাদের উৎসাহদাতা। অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম পড়লে আমরা ওনার কাছে সাজেশন নিই, আইন কানুন উনি ভালো বোঝেন, সেটা উনি পানি ন্যাচারালি এটা আমাদের কাছে তো এটা তো দুঃখজনক। অন্যদিকে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, বেঙ্গল সামিটের মতো এত বড় সম্মেলনে যদি আমাদের জেলার একজন বিশিষ্ট উদ্যোগপতি অর্থাৎ কৃষ্ণ কল্যাণী উপস্থিত থাকেন তাহলে এই জেলা আগামীতে শিল্পে সমৃদ্ধ হবে তা আশা করা যায়। তিনি ওই সামিটে থাকতে পারলে জেলার জন্য ভালো হতো বলে দাবি করেছেন তিনি। উত্তর দিনাজপুর জেলার 16টি উদ্যোগপতিকে ডেকেছে আর কি। আমি যেটা অফিসিয়াল খবর পেয়েছি, তার সঙ্গে আমাদের সংগঠনেরও নাম গিয়েছে লিস্ট অলরেডি। মানে ওই কার্ডগুলো আপনার ওই সফট কপি চলে গেছে, আমাদের নাম লিস্ট হয়ে চলে গিয়েছিল আর কি। বলছি, এখানে দেখাচ্ছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ, উনিও তো একটা বড় শিল্পপতি, ওনার নাম আসেনি, কীভাবে দেখছেন বিষয়টা? না, এটা আপনাদের কাছ থেকে শোনার পরে সত্যিই খুব আমার কাছে আশ্চর্য লাগলো। কারণ উনি শুধু মানে আমাদের এই এলাকার বিশিষ্ট শিল্পপতি না, উনি একটা মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ওনার যে গ্রোথ, ওনার যে বিজনেস গ্রোথ, স্বল্প সময়ে তিনি অনেক শিল্পপতি হিসাবে অনেক জায়গা থেকে ভালো অ্যাওয়ার্ড পেয়েছেন। উনি আমাদের নর্থ বেঙ্গলেরও আইকন বলা যেতে পারে। আর সবচেয়ে গর্বের ব্যাপার, উনি আমার রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের একজন চিফ অ্যাডভাইজার এবং লাইফ মেম্বার।
তো বিষয়টা আমাদের দেখতে হবে যে, কারণ ওনাদের মতন মানুষদেরও ইনভাইটেশন আসা এতটাই জরুরি ছিল, কারণ ওনারা এতটা স্বল্প সময়ের মধ্যে এতটা সাফল্য অর্জন করেছে, ওনারা এইসব মিটিংয়ে উপস্থিত থাকাটাও আমাদের কাছে খুব জরুরি ছিল, কারণ ওনার সাফল্যের বার্তা অন্যান্য এন্টারপ্রেনিয়রদেরকে অনুপ্রাণিত করতে পারে। তো আপনাদের মুখে শুনে আমরা সত্যি অবাক হলাম। আমার মনে হয় কোনো একটা জায়গায় একটা কিছু গ্যাপ কমিউনিকেশন পড়ে গেছে বা কিছু হলেও হতে পারে, সেই বিষয়টা আমাদের হয়তো খবর নিয়ে দেখতে হবে। মানে সাধারণ যারা এন্টারপ্রেনিয়র আছে তাদের জন্য ইনভাইটেশন কার্ড ডিআইসি জেনারেল ম্যানেজার মানে আমাদের বিভিন্ন যে এন্টারপ্রেনিয়র আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নাম লিস্ট করে পাঠিয়েছেন। কতজন গিয়েছে? আমাদের 16 জনের নাম লিস্টের আছে, ইনক্লুডিং জিএমডিআইসি। মানে বিজিবিএস যেটা হয়, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এই সামিটে মানে আমাদের জেলার এই ধরনের একজন বিশিষ্ট উদ্যোগপতি যদি ওই ধরনের প্রোগ্রামে উপস্থিত থাকে, তাহলে আমাদের জেলা অন্তত আগামী দিনে শিল্পে সমৃদ্ধ হবে এইটুকুন আশা রাখা যায়। কারণ উনি 1998 সালে মাত্র 2 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করে এখন ওয়ান অফ দ্য টপ ট্যাক্স পেয়ার অফ নর্থ বেঙ্গল। উনি একজন অন্যতম 10 জন যদি বৃহৎ ট্যাক্স পেয়ার থাকে তার মধ্যে উনি একজন। আর উনি ওই ধরনের ওইখানটায় উপস্থিত থাকাটা আমাদের জেলাবাসীর পক্ষে খুব ভালো হতো, কারণ উনি নতুন নতুন চিন্তাধারাগুলো কিন্তু আমাদের জেলায় আরও নতুন এন্টারপ্রেনিয়রদের উৎসাহিত করতে পারতেন। চোখ রাখছি পরবর্তী খবরে। গুটি গুটি পায়ে চলতে চলতে 65 বছরে পদার্পণ করল রায়গঞ্জে হাতিয়া উচ্চ বিদ্যালয়। বুধবার এই বিদ্যালয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল 65তম বর্ষ উদযাপন উপলক্ষে। এই উৎসবের নাম দেওয়া হয় নীলা জয়ন্তী উৎসব, যা এক কথায় অভিনব এবং অনবদ্য। এই আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবকে ঘিরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে বিদ্যালয়ের পড়ুয়ারা। সকাল থেকে সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা বলেন, বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে 2 দিন ব্যাপী। যেহেতু এবারে বিদ্যালয়ে 65 বছর হলো, তাই নীলা জয়ন্তী হিসেবে আয়োজন করা হয়েছে উৎসবে। সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে, এছাড়াও বহিরাগত শিল্পীরা এখানে অংশ নেবে। বিদ্যালয় পড়ুয়ারা বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং হস্তশিল্প বিষয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে। এছাড়াও এবারে ফুল এবং ফলের প্রদর্শনীতে অনুষ্ঠানের নয়া সংযোজন। বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাথে সাথে আমাদের বিদ্যালয়ে 65 বছর পূর্তি, অর্থাৎ আমরা নীলা জয়ন্তী নাম দিয়েছি অভিধান অনুযায়ী। আমরা সেই কর্মসূচি 2 দিন ধরে চলছে। কি কি হচ্ছে আজকে আর কালকে? সাংস্কৃতিক প্রতিযোগিতা এ তো আছেই, বহিরাগত শিল্পী যারা আমাদের আমন্ত্রিত শিল্পী তারা আছে। এর সাথে আমাদের বিজ্ঞান, হস্তশিল্প, ভূগোল, ইতিহাস ইত্যাদি বিভিন্ন বিষয়ের আমাদের ছাত্রছাত্রীরা তারা প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এবং যে তার সাথে আমরা এবারে 9তম সংযোজন হচ্ছে আমাদের শিক্ষক ছাত্রছাত্রীরা বাড়িতে যে ফুল গাছের চর্চা করেন বা টবের মধ্যে ফলের চর্চা করেন। আমাদের শিক্ষক একজন আছেন, তিনি এই সমস্ত বিষয়ে উৎসাহী, তিনি ছেলে মেয়েদের দিয়ে হচ্ছে এইটা করেছেন। অন্যদিকে বিদ্যালয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্ব কান্তি দেব। তিনি বিদ্যালয় অনুষ্ঠান এবং পড়ুয়াদের উৎসাহ দেখে অভিভূত হয়েছেন। খুশি এই স্কুলে আসতে পেরে, এবং এসে আমি এই স্কুলে প্রথমবার এলাম। এসে আমি যা দেখলাম সেটা এক কথায় অভিভূত আর কি। কারণ আমি জানতে পারলাম যে এরা অনেকেই যখন স্কুলে প্রথম ঢোকে তারা ফার্স্ট জেনারেশন লার্ন। তারপরে এখানে যে মডেল এক্সিবিশন দেখছি সেটা আমার মতে কোনো শহুরে স্কুল থেকে কোনো অংশে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে খানিকটাই। এই অসম্ভবকে সম্ভব করেছেন বা করে চলেছেন যে প্রধান শিক্ষক মহাশয় এবং পরিচালক সমিতির সহযোগিতায় যে শিক্ষক শিক্ষিকারা তাদেরকে আমি কুর্নিশ জানাই। কুর্নিশ জানানোর কোনো ভাষা নেই। এবং আরও যেটা আমার তফাৎ মনে হলো একটু হলেও, সেটা হলো যা মডেলগুলো এখানে প্রদর্শিত হয়েছে, আমি যতটুকু দেখলাম এখনও পর্যন্ত, সেগুলো কোনো অংশে আমার মনে হয়নি এটা বাইরে থেকে তৈরি করে নিয়ে সেখানে বসানো হয়েছে, যেটা অনেক ক্ষেত্রে অনেক সময় মনে হয় অন্যান্য অনেক জায়গায়, সেটা আমার এখানে মনে হয়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।